বন্ধুরা, গরমের মধ্যে গোলাপ গাছকে যদি বাঁচাতে চান তাহলে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড কেয়ার কিন্তু গাছের মধ্যে করতে হবে। এই সমস্ত যত্ন যদি আপনারা গাছের মধ্যে করেন তাহলে কিন্তু অবশ্যই গাছের মধ্যে নতুন নতুন পাতা, সঙ্গে নতুন নতুন কিন্তু ফুলের কুড়ি এবং ফুলও কিন্তু ফুটবে অগণিত। তো আজকের এই ভিডিওতে আমি A to Z ইনফরমেশন শেয়ার করবো যে আপনারা যেই সমস্ত গাছের মধ্যে এখনো ফুল ফুটেনি সেই সমস্ত গাছের মধ্যে আপনারা ফুল কি করে আনবেন, নতুন পাতা কি করে বের করবেন, আর এই ঘরোয়া সার আপনারা বাড়িতে কি করে তৈরি করবেন। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস থাকবে, মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। গরমের মধ্যে কিন্তু গোলাপ গাছ অনেক জায়গাতে বাঁচে না, মারা যায়। অনেকে হয়তো কমেন্টে বলেন যে আপনাদের গাছ ডাই পেকে ডাল শুকিয়ে যাচ্ছে, কোনো পাতা হচ্ছে না, কোনো গ্রোথ হচ্ছে না। তো একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, গাছের মধ্যে কিন্তু সকালবেলা ঠান্ডা জলে স্প্রে করবেন। আর পুরনো ফুল যদি গাছের মধ্যে থাকে এগুলোকে কিন্তু কেটে দেবেন। এগুলোকে কাটারও কিন্তু একটা প্রসেস আছে, সেটি হলো এই যে দেখেন 3 পাতার নিচ থেকে। তো এই সময় কিন্তু একদমই গাছের মধ্যে হার্ড পোলিং করবেন না। যদি হার্ড পোলিং করে ফেলেন তাহলে অতিমাত্রায় রোদের তাপের কারণে কিন্তু আপনাদের গাছ স্ট্রেসে চলে যাবে, সেই গাছের মধ্যে কোনো পাতাও বেরোবে না, কোনো ফুলের কুড়িও আসবে না, উল্টো কিন্তু সেই গাছটি ডাইরেক্টকে গিয়ে স্ট্রেসে গিয়ে মারা যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, গোলাপ গাছের মধ্যে কিন্তু সকালে রোদটা খুবই গুরুত্বপূর্ণ। বিকেলের এবং 12টার পরে রোদের মধ্যে কিন্তু গোলাপ গাছকে রাখবেন না। যদি টাবের মধ্যে থাকে অথবা গ্রো ব্যাগে থাকে তাহলে কিন্তু ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দেবেন, নাহলে কিন্তু গাছের পাতা ডাল সমস্ত শুকিয়ে যাবে, স্ট্রেসে চলে যাবে। এই বিকেলের এবং 12টার পরে রোদগুলো কিন্তু এই গোলাপ গাছ সহ্য করতে পারে না। এই একটা জিনিস অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে থাকে। অনেকে হয়তো আপনারা ভাবেন যে এই সময় আপনাদের গাছের মধ্যে যদি ফুল ফুটে এটার সাইজ কেন ছোট, কুড়ি কেন ছোট? গরমের কারণে কিন্তু গাছগুলো ডরমেন্সিতে থাকে। আর শীত আসার আগে আগে কিন্তু গাছের মধ্যে এরকম বড় বড় সাইজের কিন্তু ফুল ফোটা শুরু করে দেয়। আমার কাছে কিন্তু এখনো কিন্তু এরকম বড় বড় সাইজের ফুল হচ্ছে, ভীষণ সুন্দর। আমি কিন্তু বুস্টিং ইমিউনিটি, ফার্টিলাইজার, ঘরে তৈরি করা সার সমস্ত কিছু কিন্তু আমি কিন্তু সমস্ত টাইমে কিন্তু গাছের মধ্যে দিয়ে থাকি। আর সবচেয়ে বড় কথা হলো স্প্রে যদি আপনারা গাছের মধ্যে সপ্তাহে 3 থেকে 4 বার করেন তাহলে কিন্তু গাছ সতেজ থাকবে, কোনো পোকামাকড়ের কোনো আক্রমণেই কিন্তু আপনারা গাছের মধ্যে দেখতে পাবেন না। এরকম নতুন নতুন টকটকা শাইন করা এবং চিলমিল করা পাতা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একটা কথা হলো, অনেকেই হয়তো মাটি এবং সয়েল মিক্সচারটা ভালো করে বোঝে না। অনেকে হয়তো মাটির মধ্যে রেখে দিয়েছেন গোলাপ গাছকে, কোনো কম্পোস্ট কিছু মিক্স করেন না। অনেকে হয়তো ভাবেন যে মাটির মধ্যে হয়ে যাবে, এটা একদমই নয়। দেশি ভ্যারাইটি গাছগুলো কিন্তু মাটির মধ্যে হয়ে যায়, খুব সহজেই লাগিয়ে রাখেন। ইংলিশ ভ্যারাইটি গাছগুলোর মধ্যে কিন্তু মাটির মধ্যে কিছু কিছু জিনিস মিক্স আপ করতে হয়, যেরকম গোবর সার, কম্পোস্ট, আরও কিছু জিনিস যেরকম ক্যালসিয়াম পটাশিয়াম যুক্ত খাবারও কিন্তু গাছের মধ্যে দিতে হয়। এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আর একটা কথা, ওভার ওয়াটারিং কখনো গাছের মধ্যে করবেন না। যদি ওভার ওয়াটারিং করে ফেলেন তাহলে কিন্তু শেকড়গুলো খুব সহজে কিন্তু ড্যামেজ হয়ে যায়। গোলাপ গাছের শেকড়গুলো খুব সেন্সিটিভ। আর কাটিং থেকে চারা তৈরি করার কিন্তু সঠিক সময় কিন্তু আসছে অক্টোবর সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখেন এই ডালগুলো প্রচণ্ড বড় বড় হয়ে আছে আর ফুলের কুড়িও কিন্তু অগন্তম আসছে। এই সময়ের মধ্যে যদি আপনারা গাছ থেকে ফুলের কুড়িগুলোকে যদি ছিঁড়ে দেন তাহলে কিন্তু খুবই উপকারী হবে। গাছ স্ট্রেসে যাবে না, গাছ একদম ফ্রি থাকবে। গাছের এনার্জি কিন্তু গাছ পুরো দিয়ে দেয় ফুলের মধ্যে, ফুল বড় হতে। তার পরবর্তী কিন্তু গাছের পাতার মধ্যে খুব সহজেই পোকামাকড়ের ফাঙ্গাস অ্যাটাক করে ফেলে। গাছের এনার্জিকে যদি স্টোর করে রাখতে চান, শীতের মধ্যে যদি ভরে ভরে ফুল পেতে চান তাহলে এই কুড়িগুলোকে কিন্তু গাছ থেকে ছিঁড়ে দেবেন। অল্প কষ্ট হবে, কোনো উপায় নেই, করবেন তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে। আপনাদের গাছ যতই গরম হোক না কেন একদমই মারা যাবে না। আরেকটা কথা, কাটিং থেকে চারা কি করে তৈরি করবেন ইংলিশ ভ্যারাইটির। দেশি ভ্যারাইটি গাছের কিন্তু কাটিং থেকে খুব সহজে চারা তৈরি হয়ে যায় এবং ইংলিশ ভ্যারাইটি গাছের কাটিং এর চারা তৈরি করা কিন্তু অল্প কষ্টদায়ক।
100% থেকে কিন্তু 10 ভাগ সাকসেসফুল হলে বাকি 90 ভাগে কিন্তু ফেল হয়ে যায়, সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে দেখেন, এটা হলো সাকার্স। এই সাকার্সগুলো যদি গাছের মধ্যে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গাছের পুরো এনার্জি কিন্তু এগুলো স্টোর করে রেখে নেয়। এগুলো কিন্তু খুব দ্রুতভাবে বড় হয়ে যায়, আর আমাদের মেন গাছের শাখা পোষা ডালের মধ্যে কিন্তু এনার্জি চলে না। সাকার্সের মধ্যে কিন্তু 7 পাতা থাকে এবং কাঁটায় ভরা থাকে, লক্ষ্য রাখবেন। আর গ্রাফটিং নোডের নিচের থেকে এবং মাটি থেকে কিন্তু বের হয়ে আসে। এই সমস্ত ডালের মধ্যে কিন্তু কোনো ফুলের কুড়ি আসবে না, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস, এই যে দেখেন হলুদ পাতা পুড়ে যায় রোদের কারণে। অতিমাত্রায় রোদের মধ্যে যদি আমরা গাছগুলো রেখে দিই, পাতা পুড়ে যায়। তো এরকম পোড়া পাতা যদি গাছের মধ্যে থাকে, এগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নেবেন। পোকামাকড় আক্রমণ যে কোনো পাতাই থাক না কেন তুলে নেবেন। আর সঙ্গে সঙ্গে কিন্তু রোদের মধ্যে একদমই স্প্রে করবেন না। স্প্রে করবেন কিন্তু বিকেলে 4টার পর স্প্রে করবেন, রোদ যাওয়ার পর। আর সেটি হলো, আপনাদের কাছে যদি নিম অয়েল থাকে গরমের মধ্যে অবশ্যই নিম অয়েলের স্প্রে করতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি নিম অয়েল নেই, ঘরোয়া পেস্টিসাইডের আপনারা স্প্রে করতে চান পাতার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই রসুনের খোসাগুলোকে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নেবেন, অথবা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারবেন। তারপর নর্মাল জলে ডাইলিউট করে কিন্তু গাছের মধ্যে স্প্রে করতে পারবেন। আর একটা জিনিস, স্প্রে কিন্তু সকলে কিন্তু পাতার উপরে করে ফেলে, বাট পেস্টিসাইড ফাঙ্গিসাইড যে সমস্ত পোকামাকড় আক্রমণ হয় সেটা কিন্তু পাতার নিচ থেকে হয়। তো চেষ্টা করবেন সবসময় কিন্তু পাতার উপর থেকেও স্প্রে করার এবং পাতার নিচ থেকেও ভালো করে স্প্রে করার। আর এই স্প্রেটা কিন্তু আপনারা অগন্তম লাগাতার করবেন না, না হলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাবে, পাতা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে আপনাদের গাছ। যেরকম আজকে করেছেন, 1-2 দিন পর আবার স্প্রে করবেন। সপ্তাহে চেষ্টা করবেন 1 থেকে অথবা 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম স্প্রেটা করার। আর নিম অয়েলের স্প্রে যদি থাকে অবশ্যই সপ্তাহের মধ্যে 1-2 বার করবেন, কোনো কমতি নেই। এবং অর্গানিক পেস্টিসাইড ভালো কাজ যদি করতে চান তাহলে কিন্তু ঘরোয়া তৈরি করা স্প্রে কিন্তু গাছের মধ্যে করবেন। আর এই যে দেখেন ডালগুলো কালো হয়ে যায়, ডাইব্যাক হয়ে যায়, এটা কিন্তু গাছ স্ট্রেসের কারণে হয়ে যায়। মাটিটা যদি অ্যাসিডিক ফর্মে না থাকে তার পরবর্তীতে কিন্তু গাছ এরকম স্ট্রেসে চলে যায়। তো গোলাপ গাছের মাটি কিন্তু খুব সুন্দর অ্যাসিডিক ফর্মে কিন্তু বৃদ্ধি হয়। গোলাপ গাছ ভালোবাসার অ্যাসিডিক ফর্ম রাখার জন্য কিন্তু আপনারা ফিটকিরির জল কিন্তু গাছের মধ্যে দিতে পারেন, অথবা অল্প 1 চুটকি কফি নিয়ে জলের মধ্যে ভালো করে মিক্স করে গাছের মধ্যে দিয়ে দিন, অথবা হিউমিক অ্যাসিড যদি থাকে মার্কেট সারে সেটাও দিতে পারেন। তো বিভিন্ন প্রসেস আছে। আর হিউমিক অ্যাসিড যদি অর্গানিক আপনারা বানাতে চান সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিন্তু অবশ্যই পিঞ্চিংটা করবেন, ফুল যখনই হয়ে ফুটে যাবে এরকম 3 পাতার নিচ থেকে কেটে কেটে ফাঙ্গিসাইডের ইউজ করে দেবেন। তারপর লক্ষ্য রাখবেন এইখান থেকে কিন্তু 1 থেকে 10 থেকে 15 দিন পর কিন্তু নতুন নতুন কিন্তু গ্রোথ ব্রাঞ্চেস বের হবে। আর এখানে দেখেন আমার গাছের পাতার ডাল কত সুন্দর সুস্থ হয়ে আছে, কারণ আমি এই সমস্ত ঘরোয়া টোটকাই কিন্তু গাছের মধ্যে করে থাকে। আর সমস্ত গাছ কিন্তু গ্রো ব্যাগে লাগানো, আর গ্রো ব্যাগে লাগানো অথবা টাবে লাগানোই হোক না কেন, আপনারা কিন্তু অল্প চেষ্টা করবেন যেন আগাছা না জন্মায়। যদি আগাছা জন্মিয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত সার দেওয়ার আগে কিন্তু এগুলোকে তুলে নেবেন মাটির মধ্যে, নাহলে কিন্তু এই সমস্ত আগাছা গাছের যে সারগুলো আমরা দিয়ে থাকি সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেয়। আর ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করবেন, এবং এরকম কাটিং করার পর কিন্তু ডালের মধ্যে লাগিয়ে দেবেন। আর এই যে এই জিনিসটা এখন আমি ভালো করে মাটির মধ্যে মিক্স আপ করে দেবো, এটা হলো পটাশিয়াম যুক্ত খাবার গাছের মধ্যে পাতার সাইজকে বড় করে এবং ফুলের কুড়ি আনতেও কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করে। এটা হলো কলার খোসা। আমি কলার খোসাগুলোকে কিন্তু 3 মাস অবধি ভালো করে শুকিয়ে স্টোর করে রেখে দিয়েছি। শুকনো জিনিস আপনারা কিন্তু 6 মাস অবধি স্টোর করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে অল্পটুকু সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন ঘরোয়া টোটকা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।